গায়ে বাংলাদেশের পতাকা জড়িয়ে মানুষটি মঞ্চে উঠলেন। সবার সামনে গর্বের সাথে বললেন, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও উত্তম। সবার সামনে অমায়িকভাবে তুলে ধরেছিলেন সারা দেশের সংখ্যালঘুদের উপর ভয়ঙ্কর নির্যাতনের ঘটনাগুলো। ব্যাখ্যা করেছিলেন সংখ্যালঘুদের দাবিগুলো কি কি এবং কেন সেগুলো বাস্তবায়ন করা যৌক্তিক। সরকারকে আহ্বান করেছিলেন অনতিবিলম্বে সংখ্যালঘুদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য। উপস্থিত হাজার হাজার নির্যাতিত ও প্রতিবাদী সংখ্যালঘুদের আহ্বান করেছিলেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার। যেই মানুষটির ভাষণ শোনার জন্য কিংবা যেই মানুষটির আহ্বানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছিল চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকা, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার কিংবা রংপুরের মহাসমাবেশ, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ৮ দফা বাস্তবায়ন করার জন্য, সকল সন্ত্রাসীদের শাস্তির দাবিতে যার আহ্বানে সারা দেশের প্রতিবাদী সংখ্যালঘুরা একত্রিত হয়েছিল, সেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে গত বছরের ২৫ নভেম্বর বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার তথাকথিত অভিযোগ দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে এখন পর্যন্ত কারাবন্দী করে রাখা হয়েছে। এর মধ্যে গত ৩০ এপ্রিল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর জামিন মঞ্জুর করা হলেও মাত্র ৩.৫ ঘন্টার ব্যবধানে কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে সেই জামিনাদেশ প্রত্যাহার করে আবারও উনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। সবাইকে নমস্কার, আমি বকুল চন্দ্র বর্মন, ভয়েস অফ মাইনরিটিসের পক্ষ থেকে আমার আজকের এই রিপোর্টে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের এই রিপোর্টে আমি আলোচনা করব কে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু, কেন উনাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে, উনার নামে কি কি মামলা হয়েছে এবং সেই মামলাগুলোর প্রেক্ষাপট কি, মানে কতটুকু যুক্তিসঙ্গত, চিন্ময় প্রভুর ব্যাপারে দেশের বর্তমান সরকার কিংবা রাষ্ট্রপক্ষের মতামত কি, চিন্ময় প্রভুকে কারাগারে বন্দি করে রাখার ব্যাপারে দেশের বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষদের বা সংগঠনের নেতৃবৃন্দের মতামত সহ বর্তমান বাংলাদেশের সংখ্যালঘুদের মুখ্য কণ্ঠস্বর চিন্ময় প্রভুর ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আমাদের আজকের এই রিপোর্টটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই রিপোর্টের সাপেক্ষে আপনাদের মতামত আমাদের জানাবেন। চিন্ময় প্রভুর পূর্বাশ্রমের নাম চন্দন কুমার ধর, যিনি ১৯৮৫ সালের মে মাসে জন্মগ্রহণ করেন। পূর্বে তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত আছেন। একজন বাংলাদেশি হিন্দু নেতা ও বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি সর্বাধিক পরিচিত। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক সরকারের পদত্যাগের পর সারা দেশে সংখ্যালঘুদের উপর ভয়ঙ্করভাবে হামলা, নির্যাতন ও নিপীড়ন শুরু হলে সারা দেশের হিন্দুরা বিচ্ছিন্নভাবে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। এই হামলার ঘটনাগুলো নিয়ে ইতিমধ্যে আমরা অনেকগুলো রিপোর্ট আমাদের ভয়েস অফ মাইনরিটিসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই রিপোর্টগুলো দেখতে পারেন। সন্ত্রাসীদের নির্মম হামলা ও নির্যাতনের শিকার হয়ে সারা দেশের হিন্দুরা যখন দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় গত বছরের ৯ আগস্ট থেকে চিন্ময় প্রভুর আহ্বানে চট্টগ্রামের সংখ্যালঘু হিন্দুরা একত্রিত হয়ে আয়োজন করে অনেক বড় একটি প্রতিবাদ কর্মসূচি। এর বাইরে ঢাকায় সংখ্যালঘু অধিকার আন্দোলন ও উত্তরবঙ্গের রংপুর বিভাগের সকলে মিলে ঠাকুরগাঁও জেলায় সম্মিলিত সংখ্যালঘু ছাত্র জনতার ব্যানারে পৃথকভাবে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে। এসব চলমান প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির পরেও দেশের আইন শৃঙ্খলার কোনো উন্নতি না হওয়ায় এবং সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, জমি দখল সহ নির্যাতনের মাত্রা বেড়ে গেলে সারা দেশের সংখ্যালঘুরা চিন্ময় প্রভুর আহ্বানে একত্রিত হয়ে একসাথে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার
প্রশাসন সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনা হয় সংখ্যালঘুদের মুক্তি সনদ হিসেবে ঘোষিত ৮ দফা বাস্তবায়ন করার জন্য। এর মধ্যে গত বছরের 25 অক্টোবর চিন্ময় প্রভুর নেতৃত্বে চট্টগ্রামের চেরাগীপাড় মোড়ে একটি বড় প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে দেশের সংখ্যালঘু হিন্দুরা। সেই প্রতিবাদ কর্মসূচির পর গত 31 অক্টোবর 2024 সালে বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ খানের দায়েরকৃত একটি অভিযোগের ভিত্তিতে চিন্ময় প্রভুর নামে প্রথম মামলা হয়। যেই মামলায় উল্লেখ করা হয় বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া কালারের পতাকা উত্তোলন করেছেন চিন্ময় প্রভু। এই মামলার কারণে গত বছরের 25 নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরের দিন অর্থাৎ 26 নভেম্বর চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন আদালতে চিন্ময় প্রভুকে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম চিন্ময় প্রভুর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। অন্যদিকে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার খবর সারা দেশে ছড়িয়ে পড়লে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে দেশের সাধারণ সংখ্যালঘু ছাত্র জনতা। যেই প্রতিবাদ কর্মসূচিগুলোকে প্রতিহত করার জন্য প্রতিবাদে অংশগ্রহণ করা সাধারণ হিন্দুদের উপর দলবদ্ধভাবে লাঠিচার্জ করে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর সদস্যরা। এর মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় চট্টগ্রামের চেরাগী মোড় এলাকায়। ধরে ধরে হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালায় ইসলামিক সন্ত্রাসীরা। অন্যদিকে সেই ঘটনায় চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী মারা গেলে চিন্ময় প্রভু সহ অসংখ্য হিন্দু শিক্ষার্থী ও নেতৃবৃন্দের নামে সারা দেশে আরও প্রায় 12টি মামলা দায়ের করে বাংলাদেশ পুলিশ, যার মধ্যে 9টি চট্টগ্রামে, একটি ঠাকুরগাঁও জেলায়, একটি রংপুরে এবং অন্যটি দায়ের করা হয় গোপালগঞ্জে। এর মধ্যে চট্টগ্রামের 9টি মামলার মধ্যে চিন্ময় প্রভুকে আরও 4টি মামলায় আসামি করা হয়। উক্ত হামলা আর মামলার কারণে এক প্রকার থমকে যায় বাংলাদেশের সংখ্যালঘুদের ৮ দফা বাস্তবায়নের সকল কর্মসূচি। কারণ সারা দেশে যে সকল সংখ্যালঘু প্রতিনিধিরা সামনে থেকে এসব আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল তাদের প্রায় সবার নামেই মামলা দায়ের করার কারণে পরিস্থিতি একেবারে পরিবর্তিত হয়ে যায়। চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আন্তর্জাতিকভাবেও প্রতিবাদ করে বিভিন্ন দেশের সংখ্যালঘু ও প্রতিনিধিত্বকারী মানবাধিকার সংগঠনগুলো। We will not tolerate this is the only message. আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে চিন্ময় প্রভুর মুক্তি দাবিতে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে বিভিন্ন সংখ্যালঘু ও মানবাধিকার সংগঠনগুলো। এসব সংগঠনগুলো দাবি তুলে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা হয়েছে চিন্ময় প্রভুকে। চিন্ময় প্রভুর জামিনের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায় দেশের সংখ্যালঘু সহ এই সংগঠনগুলো। চিন্ময় প্রভুর পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ায় সেজন্য সকল আইনজীবীদের সতর্ক করার অভিযোগ ওঠে। গত বছরের 3 ডিসেম্বর 2024 তারিখে বিবিসির একটি রিপোর্ট প্রকাশিত হয়, যার শিরোনাম ছিলেন না কোনো আইনজীবী, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কৃষ্ণ দাসের শুনানি পিছিয়েছে। 25 নভেম্বর গ্রেপ্তারের পর বিভিন্ন কারণে চিন্ময় প্রভুর জামিনাদেশ না হলেও প্রায় 5 মাস কারাবাসের পর গত 30 এপ্রিল চিন্ময় প্রভুর জামিনাদেশ দেন আদালত। উক্ত জামিনাদেশ পাওয়ার পর চিন্ময় দাসের আইনজীবী বলেন, চিন্ময় প্রভুর নামে যে অভিযোগটি আনা হয়েছে সেটি সত্য নয়। মহামান্য বিচারপতি জনাব আতোয়ার আলী ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্রাঞ্চে চিন্ময় প্রভুকে জামিন দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় প্রভুর সংশ্লিষ্টতার কোনো উপযুক্ত প্রমাণ পাননি তারা। এর মধ্যে চিন্ময় প্রভুর জামিনাদেশের খবরটি সারা দেশে ছড়িয়ে পড়লে বিভিন্ন ইসলামিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতারা প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে। অনতিবিলম্বে উক্ত জামিনাদেশ প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারকে কড়া হুঁশিয়ারি প্রদান করেন তারা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিন্ময় প্রভুর জামিন হলে তাকে মব হামলার মাধ্যমে হত্যার হুমকিও প্রদান করার অভিযোগ ওঠে। সে সময় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে দাবি করে অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করেছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত লিখেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনা শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এদেশের উপর অন্যায়ভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হলো? অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি সাবধান করে বলেন, ইন্টারিম সাবধান, আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না। জামিনাদেশ হওয়ার পরপরই চিন্ময়কৃষ্ণ দাসের জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এবং আশ্চর্যজনক ব্যাপার হলো,
কোনো উপযুক্ত প্রমাণ না থাকার পরেও কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে মাত্র 3.5 ঘন্টার পরে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত। একই সঙ্গে জামিন স্থগিতের আবেদন শুনানির জন্য পরবর্তী সপ্তাহের 4 মে তারিখ পুনরায় দিন ধার্য করা হয়েছিল, কিন্তু 4 মে পুনঃ শুনানি অনুষ্ঠিত হয়নি। অন্যদিকে 30 এপ্রিল চিন্ময়প্রভুর জামিনাদেশ হওয়ার পরপরই বাংলাদেশ পুলিশ চিন্ময়প্রভুকে ওনার নামে হওয়া আলিফ হত্যা সহ পরবর্তী 4টি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করলে গত 5 মে 2025 সালে চিন্ময়প্রভুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন সেনারেস্ট আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন ভার্চুয়ালি অনুষ্ঠিত শুনানিতে এই রায় প্রদান করেন। 6 মে 30 এপ্রিলের জামিনাদেশ বাতিল করে তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তারপর থেকে এখন অবধি চিন্ময়প্রভু কারাগারে বন্দী এবং তার জামিনের ব্যাপারে আর কোনো অগ্রগতি ঘটেনি। আমাদের রিপোর্টের এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব চিন্ময়প্রভুর নামে মামলাগুলো কতটুকু যুক্তিসঙ্গত, কিংবা উনাকে কারাবন্দী করে রাখার পিছনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ইসলামিক রাজনৈতিক দলগুলোর কোনো ষড়যন্ত্র কিংবা দেশের বর্তমান বিচার ব্যবস্থার কোনো দায়বদ্ধতা রয়েছে কিনা। গত কিছুদিন আগে ডেইলি স্টারে প্রকাশিত একটি রিপোর্টে উল্লেখ করা হয় চিন্ময়প্রভুর পক্ষে অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য গত 12 জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন জমা দেন। সেই জামিন আবেদনের পর গত 4 ফেব্রুয়ারি হাইকোর্টে একটি বেঞ্চ রুল জারি করে। রুলে বলা হয় কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে ব্যাখ্যা দিতে হবে। এরপরে শুনানিকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রব ও অনিক আর হক চিন্ময়প্রভুর জামিনের বিরোধিতা করেন। তারা বলেন জাতীয় পতাকা অবমাননার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার রাষ্ট্রদ্রোহ মামলায় অনুমোদন দিয়েছে। এখানে প্রশ্ন হলো নির্দিষ্ট অভিযোগ রাষ্ট্রদ্রোহ, কিন্তু সেই অভিযোগের সাথে চিন্ময়প্রভুর সংযুক্ততার ব্যাপারে কোনো প্রমাণ ওনাদের কাছে রয়েছে কিনা সে ব্যাপারে ওনারা কোনো মন্তব্য করেননি। এর মধ্যে গত বছরের 5 ডিসেম্বর বিডি ডাইজেস্টে প্রকাশিত একটি রিপোর্টের শিরোনাম ছিল রাষ্ট্রীয় ষড়যন্ত্রে চিন্ময় কৃষ্ণের মানবাধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, জানালেন আইনজীবী। সেই রিপোর্টে উল্লেখ করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে মামলা, হামলা ও প্রাণনাশের হুমকিতে কোনো আইনজীবীকে তার পক্ষে আদালতে দাঁড়াতে দেওয়া হয়নি। কোনো আইনজীবী তার পক্ষে ওকালতনামা দাখিল করলে গণপিটুনি দেওয়া হবে বলে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে হুমকি দিয়েছেন আইনজীবী সমিতির কর্তা ব্যক্তিরা। সেই সাথে হিন্দু আইনজীবীদের বিরুদ্ধে মামলা দিয়ে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ রহিত করা হয়েছে। চিন্ময় কৃষ্ণের আইনি সহায়তা পাওয়া মানবাধিকার এভাবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ করেন সম্মিলিত সনাতনী জোটের কেন্দ্রীয় প্রতিনিধি আইনজীবী সুমন কুমার। সেদিন চিন্ময়প্রভুর পক্ষে দাঁড়ানো আইনজীবীদেরকে গণধোলাই দেওয়ার প্রকাশ্যে হুমকি প্রদান করে হাইকোর্ট চত্বরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এখন প্রশ্ন হলো চিন্ময়প্রভুর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে না দেওয়ার পেছনে যারা দায়ী তারা কারা? চিন্ময়প্রভুর পক্ষে দাঁড়ানো আইনজীবীকে প্রকাশ্যে গণধোলাই দেওয়ার হুমকি যারা দিয়েছে বা সমাবেশ যারা করেছে তাদের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা কেন কোনো পদক্ষেপ নিলেন না? যেখানে ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন কোনো আসামির পক্ষে আইনজীবীকে লড়তে না দিলে তার আইনি অধিকার বিঘ্নিত হয়, তাহলে চিন্ময়প্রভুর আইনজীবীদের গণধোলাই কিংবা বাধা প্রদানে ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ার ব্যাপারটি বাংলাদেশের বর্তমান সরকার কিংবা বিচার ব্যবস্থা কিভাবে ব্যাখ্যা করবেন? চিন্ময়প্রভুকে মিথ্যা মামলায় কারাবন্দী করে রাখার যে অভিযোগটি এসেছে সেটি আরও স্পষ্ট হয় এই ঘটনাগুলোই। এছাড়াও বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থার বাস্তব চিত্র আরও স্পষ্ট হয় গত 7ই মে ডয়েস ভেলেতে প্রকাশিত একটি রিপোর্টে, যেখানে ডয়েস ভেলেকে দেওয়া একটি সাক্ষাৎকারে চিন্ময়প্রভুর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান তার মক্কেল চিন্ময় কৃষ্ণ দাস আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রেও অনেক বাধার সম্মুখীন হয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের 82 জন আইনজীবীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা দেওয়ার বিষয়টিও উঠে এসেছে তার বক্তব্যে। ডয়েস ভেলেকে অপূর্ব ভট্টাচার্য বলেন রাষ্ট্রদ্রোহের মামলার পর চট্টগ্রাম আদালতে চিন্ময়ের জামিন দেয়নি, কোনো আইনজীবীকে জামিনের জন্য দাঁড়াতে দেওয়া হয়নি, হুমকি দেওয়া হয়েছে। আইনজীবী হিসেবে তার পক্ষে আদালতে দাঁড়াতে পারেন এরকম 82 জন সংখ্যালঘু আইনজীবীকে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে। পরে আমি নিজে আইনজীবীদের নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে জামিনের আবেদন করেও জামিন পাইনি। হাইকোর্ট বুধবার জামিন দিলেও অন্য মামলায় আটকে দেওয়া হলো। তিনি উল্লেখ করেন চিন্ময় দাসের ব্যাপারে যা হচ্ছে তা নিপীড়নমূলক, কোনো ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা না থাকার পরেও তাকে কারাগারে যেতে হলো।
চিন্ময় প্রভুকে যে মিথ্যা মামলায় অভিযুক্ত করে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা হয়েছে তা আরও স্পষ্ট হয় আন্তর্জাতিকভাবে স্বনামধন্য সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্ডার দেওয়া সাক্ষাৎকারটি। তিনি বলেন, এটা পাবলিক নয়, সরকার তাকে মামলায় ঢোকাচ্ছে, সরকার চাইছে তাকে কারাগারে রাখতে, তাই কারাগারে রাখছে। এখানে আইন সংবিধানের প্রশ্ন তুলে কি লাভ হবে? এটা তো সেম যেটা বললাম ওইটাই হইতেছে। এখানে তো কে মামলায় ঢুকাইতেছে? কোন পাবলিক মামলায় ঢুকাইতে পারে? সরকার। জি, সরকার এখানে নিশ্চুপ কেন? সরকার এখানে একটা দুর্বলতা আছে। দুর্বলতা হলো যে যারা চিন্ময়ের বিরুদ্ধে তাদের প্রতি দুর্বলতা আছে। চিন্তক ফরাত মজহার চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা ও তাকে কারাবন্দী করে রাখার বিষয়টি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একবার সরাসরি এ বিষয়ে তিনি প্রশ্ন করেছিলেন। নতুন মামলায় চিন্ময়কে আটক দেখানোর পর ডয়েস ভ্যালিকে তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি ভুয়া, এর কোনো ভিত্তি নাই। তিনি উল্লেখ করেন, পরের যে হত্যা মামলা এজাহারে কি তার নাম আছে? এজাহারে নাম না থাকার পরেও তাকে সেই মামলায় কিভাবে গ্রেপ্তার করা হলো, যা সম্পূর্ণ অযৌক্তিক। তিনি তো ঘটনার সময় পুলিশ কাস্টডিতে ছিলেন। অন্যদিকে দেশের সংখ্যালঘু ও প্রতিনিধিদের সাথে এ ব্যাপারে কথা বললে তারা জানান, চিন্ময় প্রভুর নামে যে মামলাগুলো দায়ের করা হয়েছে তার প্রত্যেকটি মিথ্যা ও ভিত্তিহীন, মূলত চক্রান্ত করে সংখ্যালঘুদের যৌক্তিক ৮ দফা আন্দোলনকে দমানোর জন্য চিন্ময় প্রভুকে কারাবন্দী করে রাখা হয়েছে। তারা প্রশ্ন করেন, চিন্ময় প্রভুর নামে প্রথম যে রাষ্ট্রদ্রোহের মামলাটি হয়েছে সেটির ভিত্তি কি? জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা যে চিন্ময় প্রভু রেখেছেন এরকম কোনো প্রমাণ কি বাংলাদেশ পুলিশ বা সরকারের কাছে রয়েছে? তারা কি আমাদের কোনো প্রমাণ দেখাতে পারবেন? দ্বিতীয়ত, চিন্ময় প্রভুর নামে আদালত ও পুলিশের কাজে বাধা প্রদান এবং আইনজীবী আলিফ হত্যা সহ পরবর্তীতে যে 4টি মামলা হলো সেগুলো কিসের ভিত্তিতে? 26 নভেম্বর যখন এই ঘটনাগুলো ঘটে তখন তো চিন্ময় প্রভু পুলিশের হেফাজতে কারাবন্দী ছিলেন। কঠোর নিরাপত্তায় থাকা একজন কারাবন্দী মানুষ কিভাবে বাইরের একটা মানুষকে হত্যা করতে পারে? কিভাবে পুলিশ ও আদালতের কাজে বাধা প্রদান করতে পারে? এটা কি কোনোভাবে সম্ভব? তাহলে চিন্ময় প্রভুর নামে পরবর্তী মামলা দায়ের করা হলো সেগুলো কিসের ভিত্তিতে? ইসকন থেকে অব্যাহতি কিংবা ভারতীয় দালাল কিনা এ ব্যাপারে জিজ্ঞেস করলে ওনারা জানান, ইসকন থেকে চিন্ময় প্রভুকে অব্যাহতি করা বা না করার ব্যাপারটি একদমই ইসকনের নিজস্ব ব্যাপার। ইসকনের কোনো সিদ্ধান্তের সাথে চিন্ময় প্রভুর এই মামলাগুলোর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে ভারতের দালাল বলে যে অভিযোগ আনা হচ্ছে তার ভিত্তি কি? বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো যে ঘটতেছে এর সাথে জড়িত যে সকল সন্ত্রাসী রয়েছে তাদের শাস্তি কি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছে? আমাদের যে 8 দফা এই দাবিগুলো কি অযৌক্তিক? বাংলাদেশ সরকার কিভাবে দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে অস্বীকার করে রাজনৈতিক প্রপাগান্ডা হিসেবে উল্লেখ করে বিবৃতি দেয়? আমরা কি এদেশের নাগরিক না? আমাদের অধিকার বা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কি এই সরকারের নেই? বাংলাদেশের সংখ্যালঘুরা মনে করে সংখ্যালঘুদের অধিকার থেকে বঞ্চিত ও সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত না করে দেশের সংখ্যালঘুদের নির্যাতন ও অত্যাচারের ঘটনাগুলোকে অস্বীকার ও শান্তিপূর্ণ আন্দোলনগুলোকে প্রতিহত করার জন্য বিভিন্ন উগ্রবাদী জনগোষ্ঠী ও রাজনৈতিক দলের প্রভাবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে কারাগারে বন্দী করে রেখেছেন। আপনাদের কাছে প্রশ্ন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে বন্দী করে রাখার কারণ কি? এখন পর্যন্ত জাতীয় পতাকা অবমাননার যে অভিযোগটি এসেছে সে ব্যাপারে স্পষ্ট কোনো প্রমাণ তো কেউ দেখাতে পারেনি। সেক্ষেত্রে উনার নামে দায়েরকৃত মামলাগুলো কতটুকু যুক্তিসঙ্গত? জাতীয় পতাকা অবমাননা কিংবা আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সাথে উনি কিভাবে জড়িত? একজন কারাবন্দী মানুষ কিভাবে বাইরের একজন আইনজীবীকে হত্যা করতে পারেন? কিভাবে আদালত ও পুলিশের কাজে বাধা প্রদান করতে পারেন? জামিন আদেশ দেওয়ার পরেও মাত্র 3.5 ঘন্টার মধ্যে কিভাবে উনার জামিনাদেশ প্রত্যাহার করা হলো? যারা চিন্ময় কৃষ্ণ দাসকে প্রকাশ্যে হত্যা ও উনার জামিনাদেশের বিরোধিতা করছে তারা কারা? বর্তমান সরকার কিংবা বিচার ব্যবস্থা নিয়ে আপনাদের মতামত কি? রাষ্ট্রপক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ দাখিল করতে না পারলেও কেন এখন পর্যন্ত উনাকে কারাগারে আটকে রাখা হয়েছে? এটাই কি সেই ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ যার প্রশংসা করা হয় আন্তর্জাতিক মঞ্চে? তাহলে কি চিন্ময় প্রভুকে কারাবন্দী করে রেখে দেশের সংখ্যালঘুদের অধিকার বঞ্চিত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তাদের বিচার ব্যবস্থা?
আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখন পর্যন্ত পাইনি। সেই সাথে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামে দায়ের করা মামলাগুলোর সাথে ওনার সম্পৃক্ততার কোনো উপযুক্ত প্রমাণ বা সত্যতা পাইনি। সেক্ষেত্রে ওনাকে নিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রাখার যে অভিযোগটি এসেছে সেটি কোনোভাবেই দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বর্তমান বিচার ব্যবস্থা এড়াতে পারবেন না। এখন পর্যন্ত বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সংখ্যালঘুরা অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর নামে হওয়া মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে উনার জামিন নিশ্চিত করার জন্য জোরালো দাবি জানাচ্ছে। তারা উল্লেখ করেন, একটি স্বাধীন ও অসাম্প্রদায়িক চেতনার সুন্দর বাংলাদেশ গড়ার উদ্দেশ্য যদি বর্তমান সরকারে থেকে থাকে তাহলে তারা অনতিবিলম্বে চিন্ময় প্রভুর জামিন সহ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও মৌলিক অধিকার বাস্তবায়নে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভয়েস অফ মাইনরিটিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।